তাহিন বিছানার উপর ধড়ফড় করে উঠে বসল। তার বুকের ভেতরটা তখনও জোরে জোরে ওঠানামা করছে। কপালে হালকা ঘামের বিন্দু জমা হয়েছে। চারপাশটা ভালো করে লক্ষ্য করতে তার মোহভঙ্গ হলো। কোনো পাহাড় নেই, কোনো বুনো ফুলের গন্ধ নেই। চারিদিকে কেবল তার নিজস্ব আলট্রা লাক্সারিয়াস ফ্ল্যাটের সে পরিচিত মায়াবী নীলচে আলো আর কনকনে এসির বাতাস। ড্যাম ইট! এটা একটা স্বপ্ন ছিল। তাহির নিজের কপালটা ডান হাত দিয়ে চেপে ধরল। ঘুমের ট্যাবলেটের ঘোর তখনও পুরোপুরি কাটেনি। মাথাটা বেশ ভারী হয়ে আছে। সে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। কিন্তু স্বপ্নের সেই তীব্র অনুভূতিটা তখনও তার পুরো অস্বস্তি জুড়ে এমনভাবে লেগেছিল যে সে কিছুতেই তা অস্বীকার করতে পারছিল না। তার কপালে মেয়েটার ঠোঁটের সেই আলতো স্পর্শের জায়গাটা যেন এখনো এক অদ্ভুত ওমে জ্বলজ্বল করছে। তাহিন তীব্র কৌতূহল আর এক ধরনের অবাধ্য জেদ নিয়ে স্বপ্নের সেই মায়াবী মেয়েটার চেহারা মনে করার চেষ্টা করল। সে নিজের চোখ দুটো আবার বন্ধ করে সেই ভোরের আলোয় ওড়া চুলের পেছনের অভয়টাকে স্পষ্ট দেখতে চাইল। আর ঠিক তখনই কোনো এক জাদু মন্ত্রের মতো তার অবচেতন মনের সমস্ত পর্দা ছিঁড়ে সম্পূর্ণ স্পষ্টভাবে তার চোখের সামনে ভেসে উঠল মেহেরের চেহারা। সেই গোলগাল ফর্সা মুখ, ডাগর ডাগর দুটো চঞ্চল চোখ, আর তার মাথায় ওড়না সেই নরম ঘোমটা, সবকিছু যেন এক নিমিষে তার মনের ক্যানভাসে জীবন্ত হয়ে ধরা দিল। অন্যান্য দিনের মতো আজকে আর মেহেরের চেহারা দেখে তাহিনের পুরো মুখবাই কুঁচকে গেল না, এমনকি তার চোয়ালও শক্ত হলো না, কিংবা সে চরম বিরক্তিতে দাঁত কিরমির করেও উঠল না, বরং এক সম্পূর্ণ বিপরীত এবং বিচিত্র প্রতিক্রিয়া হলো তার শরীরে। তাহিনের গভীর সমুদ্রের মতো চোখ দুটোতে এক অদ্ভুত অপ্রাথমিক আনন্দের আভা ছড়িয়ে পড়ল। তার চোখের মণি দুটো এক লহমায় চকচক করে উঠল, যেন সে এক পরম মূল্যবান ধাঁধার নিখোঁজ উত্তরটা খুঁজে পেয়েছে। বেড থেকে নেমে সে ধীর পায়ে জানলার দিকে এগিয়ে গেল। ভোরের সিলেট শহরের আলো আঁধারি আকাশের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে বাঁকা আর অত্যন্ত রহস্যময় হাসি ফুটে উঠল। সে নিজের মনের তীব্র তৃষ্ণাকে এবার আর অস্বীকার করল না, বরং সেটাকে এক নতুন খেলায় রূপ দেওয়ার আনন্দে মেতে উঠল। সে নিজের চিবানো কণ্ঠস্বরে অত্যন্ত নিচু অথচ গম্ভীর গলায় বিড়বিড় করে বলে উঠল, মেয়ে, তুমি নিজে এসে আমার এই শান্ত কঠোর মনে এক নিষিদ্ধ মোহের তৃষ্ণা লাগিয়েছে। আমার ২৪ ঘন্টার রুটিন ওলটপালট করে দিয়েছ। আর যে তৃষ্ণা তুমি নিজে লাগিয়েছ, সেই তৃষ্ণা তো তোমাকে পূরণ করতে হবে। মেহের আফরোজ। কিন্তু তাহিন একটু থামল। তার চোখে সেই আনন্দের আভাটা মুহূর্তের জন্য এক তীব্র নিষ্ঠুর আক্রোশের রূপ নিল। সে জানলার কাছে নিজের হাতের আঙুল দিয়ে একটা আলতো টোকা মেরে বলল, কিন্তু সেটার ফল তোমার জন্য মোটেও ভালো হবে না। তুমি নিজের চঞ্চলতা জেদ নিয়ে নিজে ধ্বংস হতে এসেছ আমার এই বাঘের খাঁচায়। এখন আর তোমার কোনো মুক্তি নেই, কারণ তুমি হয়তো জানো না, তাহিন তাশরিফ চৌধুরী কোনো জিনিস সাধারণ হিরোর মতো হাত জোর করে চেয়ে নেয় না, আর সস্তা ভিলেনের মতো জোর জবরদস্তি করে কেড়েও নেয় না, বরং সে এমন এক শিকারী যে তার শিকারকে ধরার জন্য নিখুঁত কৌশলে মায়াবী জাল বোনে, যেখানে শিকার স্বইচ্ছায় নিজের পায়ে এসে তার সীমানায় ধরা দিতে বাধ্য হয়। খুব জলদি তুমি নিজেই আসবে, নিজের সব জেদ বিসর্জন দিয়ে আসবে। নিজের এই নতুন মিশনের কথা ভাবতেই তাহিনের মনের সমস্ত ক্লান্তি, সমস্ত খিটখিটে ভাব এক পলকেই উধাও হয়ে গেল। তার মেজাজ এখন সম্পূর্ণ ফুরফুরে। এক ধরনের অদ্ভুত বিজয়ী উল্লাসে তার মন চনমন করে উঠছে। সে তার ডাইনিং বোর্ডের পাশে রাখা গিটারটার দিকে তাকালো। স্বপ্নের সেই সুরটা যেন এখনো তার আঙুলের ডগায় কাঁপছে। তাহিন গিটারটা তুলে নিল। তার তারে আঙুল ছুঁয়ে একটা মৃত প্যাশনাল কর্ড তুলল।
তারপর টেবিল থেকে একটা ডায়েরি আর ফাউন্টেন পেনটা টেনে নিয়ে জানালার ধারে সোফাটায় রাজকীয় ভঙ্গিতে বসলো। স্বপ্নে দেখা সেই নতুন তৃষ্ণা আর মোহের আবেশে বুদ্ধ হয়ে নিজের এই ফুরফুরে মেজাজে সে ডায়েরির পাতায় একটা গান লিখতে শুরু করলো। কি নেশা ছাড়ালে এই সোনালি ভোরে, কি মায়ায় জড়ালে আমায় আপন করে, ছিল যে হৃদয়ে একখান নিঝুম আধার, সেথা কেন জাগে আজ ব্যাকুলতা তোমার। তুমি এক অমোঘ মোহের তৃষ্ণা, যার বুকে হারাতে আজ মানে না এমন মানা। তোমার ওই জাগো চোখের উদাসিনী আলো আমার এই স্তব্ধ জগৎটা কাড়লো। বুনো বেলি সুবাসে যে তীব্র ব্যাকুলতা জাগে, এমন তো কাঁপেনি এই বুকে আগে। লুকানো সে স্পর্শে জাদুতে ওগো মায়াবিনী, আমি নিজের অবাধ্য মনকে আজ নিজেই চিনি না। সকালের সূর্যটা তখন মেঘের আড়াল থেকে পুরোপুরি বেরিয়ে এসে শাহজালাল উপশহরের রাস্তাগুলোকে আলোয় ভরিয়ে দিয়েছে। চৌধুরী ভিলার দোতলার জানলার পর্দাগুলো টেনে দিয়ে তাহিন যখন নিজের আর্কিটেকচারাল ফার্মের উদ্দেশ্যে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন তার পুরো অবায়কে এক অন্যরকম সতেজতা ভাব। রাতে সে তীব্র অস্থিরতা কিংবা ঘুমের ট্যাবলেটের ক্লান্তি কোনো কিছুই তার ফর্সা তীক্ষ্ণ মুখে আর অবশিষ্ট নেই। পরনে হালকা ধূসর রঙের একটি লিনেন শার্ট, হাতা দুটো বরাবরের মতোই নিখুঁতভাবে কোণ পর্যন্ত গোটানো। কবজিতে বাঁধা দামি ঘড়ির ডায়ালটা রোদে চকচক করছে। সে তার ডাইনিং টেবিল থেকে আইপ্যাড আর নিজের স্কুল বুকটা তুলে নেওয়ার সময় আরও একবার রুমের দিকে তাকালো। সেই কোণটা, যেখানে গতকাল মেহের দাঁড়িয়ে কাঁপছিল, সেদিকে চোখ পড়তেই তাহিনের ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা রহস্যময় হাসিটা আবার ফুটে উঠল। তার তৈরি করা নকশার ছকে আজ পর্যন্ত কোনো ভুল হয়নি, আজও হবে না। সিঁড়ি বেয়ে নিচে নামতে ডাইনিং রুমে আরশ আর রোহানকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। আরশ কফির মগে চুমুক দিতে দিতে তাহিনের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, "কী রে তাহিন, মেজাজ তো বেশ ফুরফুরে লাগছে। রাতের সেই ভিলেন রূপটা সকাল হতে না হতেই উধাও, ঘটনা কী?" তাহিন আরশের কথার কোনো সরাসরি উত্তর দিল না। সে গাড়ির চাবিটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে অত্যন্ত ধীর আর শান্ত গলায় বলল, "অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ঘামানো আমি বন্ধ করে দিয়েছি আরশ। আমাদের আজকের প্রজেক্টের সাইট ভিজিটটা বেশি ইম্পর্টেন্ট। সো লেটস মুভ।" রোহান আর চোখে তাহিনের দিকে তাকালো। সে দেখল তাহিনের চোখে সেই গভীর সমুদ্রের নীলচে মণি দুটোতে আজ কোনো হিংস্রতা নেই, বরং সেখানে এক ধরনের গভীর আত্মবিশ্বাসী আনন্দের আভা চকচক করছে। রোহান মনে মনে একটু স্বস্তি পেল। এক ধরনের অজানা আশঙ্কা তার মনকে নাড়া দিল। তাহিন যখন এতটা শান্ত আর ফুরফুরে থাকে, তখন তার ভেতরের চালগুলো আরও বেশি নিখুঁত আর বিপজ্জনক হয়ে ওঠে। তিনজন মিলে চৌধুরী ভিলা থেকে বের হয়ে কালো রঙের সেই বিশাল বহুল পোড়ো গাড়িটায় গিয়ে উঠল। আরশ গাড়ি স্টার্ট দিতেই তীব্র গতিতে গাড়িটি উপশহরের চত্বর পেরিয়ে মূল সড়কের দিকে এগিয়ে গেল। এমসি কলেজ ক্যাম্পাসের মেন গেটের সামনে এসে থামল মেহের। আজ তার চোখে মুখে এক ধরনের বাড়তি সতর্কতা। কলেজের ড্রেসে ওড়নাটা সে আজ ইচ্ছা করেই বেশ বড় করে পিন দিয়ে শক্ত করে দিয়ে রেখেছে। যদিও ২-৩ দিনের ব্যবধানে ৫ আঙুলের দাগটা এখন আর খালি চোখে বোঝা যাচ্ছে না, তবুও তার মনের ভেতরে ভয়টা তাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছিল। গেটের সামনেই রাইসা আর নিশি দাঁড়িয়ে ছিল। মেহেরকে দেখে নিশি এক ছুটে এসে তার হাত ধরে বেশ নিচু স্বরে জিজ্ঞেস করল, "মেহু, তুই ঠিক আছিস তো রে? রাতে ভালো ঘুম হয়েছিল? স্যার কিছু টের পায়নি তো?" মেহের একটা দীর্ঘশ্বাস ফেলে চারপাশটা একবার ভালো করে দেখে নিল, যেন সে নিশ্চিত হতে চাইছে আশেপাশে কোনো ব্ল্যাক শার্ট পরা কোনো জল্লাদ দাঁড়িয়ে নেই তো। চারপাশটা নিরাপদ দেখে সে ওড়নাটা একটু ঢিলে করে বলল, "আব্বু কিছু টের পায়নি, কিন্তু তোদের আমি যা বলছি তা একদম কান খুলে শুনে রাখ।
আজ থেকে, এই মুহূর্ত থেকে আমরা ওই রাজের সাথে একটু দূরত্ব বজায় রাখবো। রাজের সাথে ফ্রেন্ডশিপ থাকবে, কিন্তু ভুলও আমরা আর কখনো ওদের ওই চৌধুরী ভিলার আশেপাশেও যাব না। রাইসা মেহেরের কথায় সায় দিয়ে মাথা নাড়ল। একদম ঠিক বলেছিস মেহু। রাজের ওই তাহিন ভাইয়া মানুষ না রে, সে একটা ডেভিল। যে নিজের ভাইয়ের সাথে অমন করতে পারে, তার ছায়া মারানো পাপ। আমাদের সাধারণ লাইফটাই ভালো। কালকের ওই ঘটনার পর আমার নিজেরই রাতে ঘুমাতে ভয় লাগছিল। নিশিও একটু দমে গিয়ে বলল, রাজের মুখে তার ছোটবেলার গল্প শুনে আমারও কলিজা শুকিয়ে গেছে। আচ্ছা বাবা, আমরা আর ওইদিকে যাব না। কিন্তু রাজ যদি জোর করে? রাজ জোর করলে ওরে পিটাইয়া সোজা করে দেব। মেহের দাঁত কিরমির করে নিজের ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ রাজের উপর ঝেড়ে ফেলার ভঙ্গিতে বলল, প্রথম দিনই তো সমস্ত বড় ভুলটা হয়েছিল। কেন যে আমি ওই অহংকারী লোকটার সামনে গেলাম? কি এমন হতো আমি যদি ওনার পাশে দাঁড়িয়ে থাকা ওই আরশ বা রোহান ভাইয়ের সাথে কথা বলতাম? তারা তো অন্তত এমন অমানুষের মতো গায়ে হাত তুলতো না, বড়জোর একটা ধমক দিয়ে তাড়িয়ে দিত। ওই জল্লাদটার সামনে গিয়ে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে রাজের চেনা কণ্ঠস্বর শোনা গেল, কাকে পিঠাইয়া সোজা করবি শুনি? আর কারে জল্লাদটা বলছিস তোরা? তিন বান্ধবী একসাথে চমকে উঠে পেছনে তাকালো। দেখল রাজ কাঁধে ব্যাগ ঝুলিয়ে মুখটা বাংলা পাঁচের মতো করে ওনাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। গতকালের ঘটনার পর রাজের নিজেরও মন বেশ খারাপ ছিল। মেহের রাজকে দেখে আবার একটু গম্ভীর হয়ে গেল। রাজ কিছুটা অপরাধী সুরে মেহেরের সামনে এসে দাঁড়ালো এবং পকেট থেকে একটা ছোট ক্যাডবেরি সিল্ক চকলেট বের করে মেহেরের দিকে বাড়িয়ে দিল। কালকের বিষয়টা নিয়ে রাগ করিস না মেহু, প্লিজ। আমি সত্যি জানতাম না তাহিন ভাইয়া হুট করে ঢাকা থেকে এসে ওই পেন্ট হাউসে থাকা শুরু করেছে। ওনার ওই এরিয়াটা সবসময় লক থাকে। ওনার পারমিশন ছাড়া কেউ ওদিকে যায় না। তুই ভুল করে ওইখানে চলে যাবি আমি ভাবতেও পারিনি। এই দেখ, তোর প্রিয় চকলেট এনেছি, এবার তো একটু হাস। মেহের চকলেটের দিকে তাকালো, কিন্তু তার মনের ভেতরে সেই অপমানের ক্ষতটা চকলেটের মিষ্টি স্বাদে ভুলে যাওয়ার মতো ছোট ছিল না। সে চকলেটটা না নিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, চকলেট তোর কাছেই রাখ রাজ, আমি তোর ওপর রাগ করিনি, কিন্তু আমি ঠিক করেছি। আমি আর কখনো তোদের বাসায় যাব না। ওই লোকটা, ওনার অহংকার আর রুক্ষতা ওনার নিজের কাছেই থাক। আমি ওনার সীমানা থেকে 100 হাত দূরে থাকব। রাজ একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। সে খুব ভালো করে জানে মেহেরের মনটা কতটা নরম, কিন্তু একবার যেতে ধরলে সেও সহজে নড়ে না। রাজ মাথা চুলকে বলল, আচ্ছা বাবা, তোকে আর কখনো আমাদের বাসায় যেতে বলবো না। ভাইয়াও তো সারাদিন নিজের ফার্ম আর আর্কিটেকচারের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার তো আমাদের দিকে তাকানোর সময়ও নেই। চল এখন ক্লাসে চল। প্রথম ক্লাসটাই কিন্তু ম্যাথ স্যারের, তোর আব্বুর। 1 মিনিট লেট হলে কিন্তু গেটের বাইরে দাঁড় করিয়ে রাখবে। ম্যাথ ক্লাসের কথা মনে পড়তে মেহেরের সমস্ত চিন্তা ভাবনা এক ঝটকায় বাস্তবে ফিরে এলো। সে নিজের ওড়নাটা আর একবার টেনে ঠিক করে নিয়ে বান্ধবীদের বলল, চল জলদি চল। আব্বুর ক্লাসে লেট হওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। 4 বন্ধু মিলে দ্রুত কদম ফেলে কলেজের করিডোর ধরে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। মেহের মনে মনে বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে আজকের পর থেকে তার চেনা সাধারণ আর চঞ্চল রঙিন দুনিয়াটা আবার আগের মতো শান্ত হয়ে যাবে। সেই তীব্র অর্কিড আর উডের সুবাস মিশ্রিত পারফিউমের ঘ্রাণ আর সেই নীল চোখের ধারালো চাহনিকে সে নিজের মন থেকে সম্পূর্ণ মুছে ফেলবে। কলেজের করিডোর পেরিয়ে মেহের যখন ক্লাসরুমে ঢুকলো, তখন তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায়
ধক ধক করছিল। প্রফেসর মুজাফফর আহমেদ ঠিক 10:30 ক্লাস প্রবেশ করলেন। ওনার হাতে গণিতের মোটা বই, চোখে সেই চেনা রিডিং চশমা আর মুখমণ্ডলে বরাবরের মতোই এক কঠোর গাম্ভীর্য। ক্লাস জুড়ে এক পিনপতন নীরবতা নেমে এলো। মেহের একদম মাঝের সারির প্রথম বেঞ্চে, রাইসা আর নিশির মাঝখানে গুটিসুটি মেরে বসলো, যেন সে নিজেকে সম্পূর্ণ আড়াল করে রাখতে চায়। মুজাফফর আহমেদ সাহেব মার্কা হাতে নিয়ে বোর্ডের দিকে ফিরলেন। জটিল সব জ্যামিতিক উপপাদ্য আর সমীকরণে আঁকা শুরু হলো। মেহের খাতায় পাতায় কলম ধরে রাখলো। তার মন কিছুতেই অঙ্কের ওই জটিল সুরতে বলছিল না। যতবার সে বোর্ডের দিকে তাকাচ্ছিল, ততবারই তার অবচেতন মনে ভেসে উঠছিল অন্য এক নকশার কথা। সেই আল্ট্রা লাক্সারিয়াস গোপন ফ্ল্যাটের নিখুঁত মেকানিজম, আর তার চেয়েও নিখুঁত আর ধারালো চাহনির এক জোড়া নীল চোখ। মেহের নিজের মাথাটা জোরে ঝাঁকুনি দিয়ে মনে মনে নিজেকে ধমক দিল। কি হচ্ছে এসব মেহু? অঙ্ক বাদ দিয়ে তুই ওই জল্লাদটার কথা ভাবছিস? আব্বু যদি একবার ধরে ফেলে যে তোর মনোযোগ ক্লাসে নেই, তবে আজকেই তোরে কাঁচা চিবিয়ে খাবে। সে জোর করে নিজের দৃষ্টি খাতার পাতা নিবদ্ধ করলো। দেখতে দেখতে পুরো 1 ঘন্টা পার হয়ে গেল। ক্লাস শেষ করে প্রফেসর মুজাফফর আহমেদ যখন চশমাটা নাক থেকে নামিয়ে ডাস্টার দিয়ে হাত পরিষ্কার করছিলেন, ঠিক তখনই কলেজের পিয়ন এসে দরজার গোড়ায় দাঁড়ালো। ওনার হাতে একটা সিলমোহর দেওয়া চিঠি। পিয়ন অত্যন্ত সমীহের সাথে বলল, স্যার, প্রিন্সিপাল স্যার আপনাকে ওনার রুমে একবার ডেকেছেন। জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবেন। মুজাফফর আহমেদ সাহেব গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তিনি বইপত্র গুছিয়ে ক্লাস থেকে বের হয়ে যেতে পুরো রুমের ছাত্রছাত্রীরা একযোগে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেহেরও নিজের ওড়নাটা একটু ঢিলে করে বেঞ্চের উপর মাথা টেলিয়ে দিল। নিশি মেহেরের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, উফ, বাঁচা গেল রে। স্যার আজকে যেভাবে জ্যামিতির ক্লাস নিচ্ছিলেন, আমার তো মনে হচ্ছিল ওই সরল রেখাগুলো সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। কি রে মেহু, তুই এত চুপচাপ কেন আজ? মেহের একটা শুকনো ঢোক গিলে বলল, জানি না রে নিশি, সকাল থেকে মনটা কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে বড় কোনো ঝামেলা আমাদের দিকে এগিয়ে আসছে। রাইসা মেহেরের হাতটা আলতো করে চেপে ধরে বলল, হুদাই ভয় পাচ্ছিস? ওই লোকটার চ্যাপ্টার তো তুই নিজে ক্লোজ করে দিয়েছিস। আর কোনো ঝামেলা হবে না, দেখিস। মেহের বান্ধবীদের কথায় মনকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তার ভেতরে ষষ্ঠ ইঞ্জিনিয়ার কিছুতেই এই স্বস্তি মেনে নিতে পারছিল না।